ভাঙড়ের মতো ক্যানিং পূর্বটা অনেকটা হচ্ছে ভাঙড় যে ব্লকের একটা বড় অংশ ক্যানিং পূর্বের মধ্যে পড়ে। ফলে ফুরফুরার আবেগ, পীরজাদাদের প্রতি ভালোবাসা সেখানে রয়েছে। ফলে সেই কারণে হয়তো তিনি ক্যানিং পূর্বকে পছন্দ করছেন। ফলে সেখানে কোনো ভুল নেই, তিনি ভাবতেই পারেন, মনে করতেই পারেন কোন দলের হয়ে দাঁড়াবেন সেটা কিন্তু আমরা কিছু জানি না, বা তিনি বোধহয় বলেননি। হয়তো ভাবছেন আইএসএফ, কিন্তু আইএসএফ তাকে প্রার্থী করবেন, কোথায় করবেন, কিভাবে করবেন সেটা আইএসএফ একটি রাজনৈতিক দল, তারা ঠিক করবে। তাদের একটা রাজ্য কমিটি আছে, তার চেয়ারম্যান আছেন, ফলে তারা ঠিক করবেন কাশেম সিদ্দিকীকে তাদের দলের প্রার্থী করবেন, এবং প্রার্থী করলে ক্যানিং পূর্বে করবেন না অন্য কোথাও করবেন, সবটা সেই আইএসএফ বা অন্য কোনো রাজনৈতিক দল থেকে দাঁড়ান, সেটা তাদের ব্যাপার। এবং তারা কাশেম সিদ্দিকীকে গ্রহণ করবেন, কোথায় প্রার্থী করবেন সবটাই হচ্ছে সেই দল এবং কাশেম সিদ্দিকীর ওপর নির্ভর করছে। ফলে আমি তারপরেও বলবো যে ভালো মানুষ, সৎ মানুষ, পরোপকারীর মানসিকতা সম্পন্ন মানুষ, তাদের বেশি বেশি করে রাজনীতিতে এগিয়ে আসা দরকার, মানুষকে সুষ্ঠু এবং ভালো পরিষেবা দেওয়ার জন্যে। মমতার ফুরফুরা সফরের পর তোহা বলেছিলেন যে ভাঙড়ে পীরজাদা প্রার্থী হবেন। এখন কাসেম বলছেন যে আমি ভাইয়ের পাশে। তাহলে কার মুখে সত্য? তোহা কি মমতার হয়ে ফাঁদ পেতেছিলেন যা কাসেম এড়ালেন? এখন সেটা আমি বলতে পারবো না, তবে আমি মনে করি এবং বিশ্বাস করি তোহা সিদ্দিকী তিনি একজন পীরজাদা হলেও তার একটা রাজনৈতিক একটা ভাবনা চিন্তা আছে। তিনি রাজনৈতিক বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময় মতামত দেন এবং বলিষ্ঠ একটা বক্তব্য রাখেন, এবং বাংলার রাজনীতিতে বিশেষ করে ফুরফুরা শরীফের একটা ভূমিকা আছে, বিশেষ করে অন্তপক্ষে দক্ষিণ 24 পরগনার এবং উত্তর 24 পরগনার একটা বড় অংশে সেই মানে পীরজাদাদের, ফুরফুরার পীরজাদাদের বা তোহা সিদ্দিকীদের, আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীদের একটা যথেষ্ট প্রভাব সেখানে রয়েছে। ফলে সামগ্রিকভাবে যে তোহা সিদ্দিকী তার যে অবস্থান থেকে তিনি তার কথা বলছেন, কাশেম সিদ্দিকী তার জায়গা থেকে কথা বলছেন, আব্বাস, নওশাদ সিদ্দিকী তারাও একটা রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত বা জড়িত। ফলে তারা তাদের নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ অবস্থান থেকে তারা তাদের বক্তব্য রাখছেন। সেখানে আমি ব্যক্তিগতভাবে সেখানে প্রবেশ করার কোনো জায়গা নেই। আচ্ছা, তৃণমূল কি তাহলে এবার বুঝতে পারছে যে সব পীরজাদা দলে টানার খেলায় সায় দিচ্ছে না? সংখ্যালঘুদের নেতৃত্বে যদি নিজের বাইরে হয়, দিদির মাথা ব্যথা শুরু হয় কেন? এখন ব্যাপারটা হচ্ছে আমাদের একটা ধারণা ছিল যে যারা ধর্মগুরু, পীরজাদা, তারা কেন পলিটিক্সে আসবে। তারা ধর্মীয় ব্যবস্থাপনা, ধর্মীয় সংস্কৃতি, ধর্মীয় কালচার নিয়ে তারা ব্যস্ত থাকবেন, কথা বলবেন, কাজ করবেন। এটা সাধারণ জনমানুষে এরকম একটা ভাবনা, এরকম একটা ধারণা ছিল। এবং সেখান থেকে হঠাৎ করে যদি অনেক পীরজাদা বা অনেক ফুরফুরা শরীফের মানুষজন তারা সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করে এবং রাজনৈতিক কথাবার্তা বলেন এবং রাজনৈতিক বিভিন্ন বিষয়ে মতামত দিতে থাকেন, তাহলে কিন্তু রাজনীতির যারা চিরাচরিত লোকজন তাদের একটা মাথা ব্যথার বা একটা ভাবনার কারণ হয় বই কি। তারপরেও আমি বলবো যে ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক তাদের গণতান্ত্রিক অধিকার রাজনীতি করা অথবা না করা, সক্রিয় রাজনীতি করা অথবা না করা, কোনো রাজনৈতিক দলের প্রার্থী হওয়া বা না হওয়া। ফলে সেখানে মুখ্যমন্ত্রী বলুন বা অন্য কেউ দাবি করেন যদি যে তারা কেন আসবেন, তারা কেন থাকবেন, তারা কেন বলবেন, এটা বোধহয় জায়গা নেই। প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার রয়েছে যে রাজনীতি করার, বা সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করার বা রাজনৈতিক বক্তব্য রাখার। আচ্ছা, 2026-এ সংখ্যালঘু ভোট কি নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে পারে, এমন সম্ভাবনা দেখা? এই মুহূর্তে কিন্তু সেরকম কিন্তু বলার জায়গাটা নেই বলে আমি মনে করি। কারণ সংখ্যালঘু মানুষ এই পশ্চিমবঙ্গে প্রায় অ্যাজ পার ভোটার লিস্ট প্রায় 31%। কিন্তু আপনারা জেনে রাখবেন যে পোলিং ভোট, যে প্রদত্ত ভোট, মোট প্রদত্ত ভোটের প্রায় 38% হচ্ছে মাইনরিটি ভোট বা সংখ্যালঘু মুসলিম ভোট। সেই 38% মুসলিম ভোটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের জন্য বা পশ্চিমবঙ্গের রাজ্যের ক্ষমতা মস্তক দখল করার জন্য। সেখানে আমরা জানি যে দীর্ঘদিন বামফ্রন্ট 34 বছর বাংলা শাসন করেছে সিপিএমের নেতৃত্বে। সেখানে কিন্তু সংখ্যালঘু ভোট ব্যাংক কিন্তু প্রায় অধিকাংশটাই, প্রায় 90%
আজকে বামফ্রন্টের সঙ্গে ছিল। শুধুমাত্র মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের কিছু অংশে সেটা কংগ্রেসের ভোট ব্যাংক ছিল বাম আমলেও, কিন্তু পরবর্তীকালে বিশেষ করে 2011 পালা বদলের পরে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরেও সেখানে কিন্তু সেই কংগ্রেসের চিরাচরিত ভোট ব্যাংক, সংখ্যালঘু ভোট ব্যাংক, সেটা একেবারে নষ্ট হয়ে গেছে, সবটাই তৃণমূলের কাছে চলে গেছে। এবং সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের প্রায় 90% বেশি সংখ্যালঘু ভোট রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আমরাও আমাদের অভিজ্ঞতা থেকে দেখছি, সেটা মানে তৃণমূল কংগ্রেসের পক্ষেই চলে গেছে। এবং আপনার যে 2026 বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, কারণ শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা যেভাবে ভয়ঙ্কর রকমের সাম্প্রদায়িকতায় শান দিচ্ছে এবং যেভাবে মেরুকরণের প্রচেষ্টা চালাচ্ছে, যেভাবে হিন্দুদের সরকার হবে বলে গর্জন তর্জন করছে, ফলে সেটা কখনো বাংলায় সম্ভব নয়। এবং সেটা রোখার জন্য, সেটা আটকাবার জন্য সংখ্যালঘু মন এবং মানন তারা কিন্তু ভয়ঙ্করভাবে এই বিজেপি এবং সাম্প্রদায়িক শক্তিকে রোখার জন্য তারা এক কাটতে হবে। কোথায় এক কাটতে হবে, কার পক্ষে এক কাটতে হবে, সেটা কিন্তু শেষ সুযোগ বা শেষ কথা বলার এখনও সময় আসেনি। এখনও কিন্তু প্রায় 1 বছর সময় বাকি, 11 মাস বাদ, প্রায় 1 বছর বাকি 2026 বিধানসভা নির্বাচন। ফলে এই সময়ে অনেক কিছু, গঙ্গা দিয়ে অনেক জল বয়ে যেতে পারে, অনেক কিছু ঘটনা ঘটতে পারে, অনেক কিছু বিষয় সামনে এসে যেতে পারে। তবে সামগ্রিকভাবে আজকে সংখ্যালঘুদের কাছে 1 পয়েন্ট টার্গেট, যে সাম্প্রদায়িক ফ্যাসিস্ট শক্তি যারা ভারতবর্ষের রাষ্ট্র ক্ষমতায় ছলে বলে কৌশলে দখল করে ভারতবর্ষের মানুষের ওপরে যে অন্যায় এবং অত্যাচার, যে অপশাসন নামিয়ে এনেছে, তারা যাতে কোনোভাবেই এই পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করতে না পারে, সেটাই আটকানো কিন্তু শুধু সংখ্যালঘু নয়, বাংলার প্রতিটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষের দায়িত্বের মধ্যে পড়ে এবং তারা সে ব্যাপারে সচেতন এবং সে দায়িত্ব তারা পালন করবে 2026 বলে আমি মনে করি। তবে নওশাদ সিদ্দিকী তিনি আন্দোলন করছেন, দল করছেন, কিন্তু সামগ্রিকভাবে তার দল বা দল পরিচালনা বা তার যে নেতৃত্ব, টিম অফ লিডার, সেইভাবে কিন্তু সামনে আসেনি। আজকে নওশাদ সিদ্দিকী 1 ম্যান আর্মি, অনেকটা 1 ম্যান আর্মি, তার সেকেন্ড ইন কমান্ড বলে কিছু আমরা তোকে সেইভাবে দেখতে পাচ্ছি না। কিছু মানুষজন তার পাশে আছেন, তার সাথে কিছু নেতা গোছের আছেন, কিন্তু তারা কেউ প্রমিনেন্ট নয়। ফলে সেখানে কালেকটিভ লিডারশিপের একটা চিত্র সামনে আসেনি এবং সেখানে যে ইন্টারনাল ডেমোক্রেসি, সবাই মিলে মিশে একাকার হয়ে একটা বড় একটা টিম, এবং তারা রাজনীতি সচেতন, রাজনৈতিক বোদ্ধা, একজন প্রথম শ্রেণীর আইনজীবী, প্রথম শ্রেণীর যারা মানে বোধ বা চেতনা সম্পন্ন মানুষজন, অধ্যাপক বা শিক্ষক, সেই রকম একটা বড় টিম কিন্তু এখনও আমরা সেইভাবে তার দলের আমাদের সামনে অন্তকে আসেনি। ফলে তারা রাজ্যের সব জায়গায় সংগঠন করতে পারেনি, বুথে বুথে সংগঠন এখনও গড়ে ওঠেনি। কিছু জায়গায় হয়তো উঠে থাকতে পারে, কিন্তু সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের 294টা বিধানসভা বিস্তীর্ণ একটা রাজ্য এবং প্রায় 23টা জেলা রয়েছে, সেই জেলায় জেলায় সব জায়গায় কিন্তু আইএসএফ যায়নি। কয়েকটা জায়গায় তারা হয়তো পৌঁছতে পেরেছে, কিন্তু সামগ্রিকভাবে শাসক দল তৃণমূলকে বেগ দেওয়ার জন্য সেটা যথেষ্ট নয়। তবে কংগ্রেস, সিপিএম তথা বামফ্রন্ট এবং আইএসএফ জোট বাঁধলে, এবং মিম বলে একটি সংগঠন আছে যেটা আসাদুদ্দিন ওয়াইসি তার সুপ্রিমো, তারাও যদি এই জোটের সঙ্গে শারিক হয়, তাদেরও একটা সেন্টিমেন্ট আছে, তাহলে কিন্তু একটা মুসলিম ভাবাবেগ তখন ওখানে একটা ধাক্কা খেতে পারে। কিন্তু সামগ্রিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু শেষ কথা বলার সময় বা সুযোগ এখনও আসেনি, সময় এখনও অনেকটাই বাকি। তবে সামগ্রিকভাবে আবার বলছি যে 2026 সংখ্যালঘু মানুষ, বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ, সংবিধানপ্রিয় মানুষ, তারা সবাই কিন্তু তাদের একটাই লক্ষ্য, সাম্প্রদায়িক ফ্যাসিস্ট বিজেপিকে এই বাংলার মাটিতে কোনো রকম সুযোগ না দেওয়া। 77টা কোনো কৌশলের তারা 2021 পেয়েছিল, 77টা জায়গায় 17টার বেশি যেন আর না পায়, সেটা দেখার কিন্তু বাংলার প্রতিটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষের দায় এবং দায়িত্বের মধ্যে পড়ে।